আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের প্রায় ৫৮ ধারা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। তো ওই জায়গায় যাওয়ার আগে আমরা একটু রিভিশন দেই। সাক্ষ্য আইনের ১৪৭ ধারা হচ্ছে সাক্ষী যখন উত্তর দিতে বাধ্য করতে হবে। অর্থাৎ সাক্ষ্য আইনের ১৩২ ধারা মোতাবেক সাক্ষীকে তার উত্তর দানের জন্য বাধ্য করতে হবে। এটা হচ্ছে সাক্ষ্য আইনের ১৪৭ ধারা। সাক্ষ্য আইনের ১৪৮ ধারা হচ্ছে যখন প্রশ্নকারী কোনো প্রশ্ন করবে, অর্থাৎ আদালতে যখন কোনো বিষয়ে প্রশ্ন করবে, তখন আদালত সেটা নির্ধারণ করে দিবে যে সে উত্তর দিতে বাধ্য কি না। এটা হচ্ছে ৪৮ ধারা। ১৪৯ ধারা হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। অর্থাৎ ৪৮-এ আপনাকে আদালত নির্ধারণ করে দিবে। এখন ৪৯-এ উকিল কি করলো? আপনাকে অযৌক্তিক কিছু প্রশ্ন করলো। তখন ঠিক এই মুহূর্তেও আদালত আপনাকে বলে দিবে যে আপনি এই উত্তর দিতে চাইলে দিতে পারেন অথবা না চাইলে না দিতে পারেন। সেটা হচ্ছে সাক্ষ্য আইনে ১৪৯ ধারা। এখন উকিল কি করতেছে? ৪৮-৪৯-এ শুধু আপনাকে হেয় প্রতিপন্ন করতেছে বা অবাঞ্ছিত প্রশ্ন করতেছে। এই যে তার কার্যগুলো, তখন আদালত অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে সাক্ষ্য আইনের ১৫০ ধারা। সেটা হচ্ছে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, যেটা আমরা বার কাউন্সিল বলি, বার কাউন্সিলের সভাপতি বরাবর। আর হচ্ছে হাইকোর্টের রিপোর্ট দিবেন যে আপনাদের এই উকিল শুধু আসামি বলেন আর সাক্ষীকে বলেন তাদেরকে বিভ্রান্তিকর প্রশ্ন করে, তখন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সাক্ষ্য আইনের ১৫১ ধারা হচ্ছে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন আদালতে করা যাবে না। তবে যদি সেটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে সেটা আদালত কি করবেন? এখানে নিষেধ করবেন না। সাক্ষ্য আইনে ১৫২ ধারা হচ্ছে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন। এটার উদাহরণ দিয়েছিলাম আমাদের পুলিশ দিয়ে। যে আমাদের পুলিশ আদালতে সাক্ষী দিতে গেছে, উকিল কি করছে? আমাদের পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য, উত্ত্যক্ত করার জন্য আক্রমণাত্মক কিছু শব্দ ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আদালত কি করবেন? তাকে নিষেধ করবেন যে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের ১৫৩ ধারা সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হইলে তার উত্তরের বিরোধিতা করিয়া কোন সাক্ষী হাজির করা যাবে না। সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হইলে সে কি করছে? মিথ্যা সাক্ষ্য দিছে। এখন তার এই মিথ্যা সাক্ষ্য প্রমাণের জন্য কোন সাক্ষী হাজির করা যাবে না। তবে সে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সাক্ষ্য আইনে ১৫৪ ধারা হচ্ছে বৈরী সাক্ষী, শত্রু সাক্ষী। যখন নিজের সাক্ষীকে নিজেই বৈরী ঘোষণা করে আদালতে অনুমতি নিয়ে প্রশ্ন করে বা জেরা করে, তখন তাকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলে। সাক্ষ্য আইনে ১৫৫ ধারা হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন। যদি সাক্ষীর বিশ্বাসের অযোগ্য, সেই ক্ষেত্রে ৩টা বিষয় সেখানে প্রমাণ করতে হবে বা অভিযোগ জানাইতে পারবে। অর্থাৎ কয়েকজন ব্যক্তি এসে বলল যে সে বিশ্বাসের অযোগ্য। আর দ্বিতীয়ত হচ্ছে সে ঘুষের মাধ্যমে নিছে। তৃতীয়ত হচ্ছে তার পূর্বের সাক্ষ্যের সাথে পরের সাক্ষীর মিল নাই। সেই ক্ষেত্রে সে বিশ্বাসের অযোগ্য হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের ১৫৬ ধারা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য আদালত কি করবেন? উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন। প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ আমি যে বক্তব্যটা দিচ্ছি, যে সাক্ষ্যটা দিচ্ছি, এটাকে আরো অধিকতর গ্রহণযোগ্য করার জন্য আদালত কি করবেন? উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন। সাক্ষ্য আইনে ১৫৬ ধারা। সাক্ষ্য আইনে ১৫৭ ধারা হচ্ছে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। অর্থাৎ সাক্ষী কি করছে? আগে একটা সাক্ষী দিছে। এখন ওই সাক্ষীটা সে পরবর্তী যে সাক্ষী দিচ্ছে, এই সাক্ষীর জন্য এটা প্রমাণ করা যাইতে পারে। তো কিসের জন্য? অধিকতর গ্রহণযোগ্য করার জন্য এটা হচ্ছে সমর্থন করবে। সাক্ষ্য আইনের ১৫৭ ধারা। এখন যদি আপনাদের প্রশ্ন করে যে সমর্থন সাক্ষ্য কি? তাহলে আপনি কি করবেন? সমর্থন সাক্ষ্য হচ্ছে সাক্ষ্য আইনের ১৫৭ ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের ১৫৮ ধারা হচ্ছে প্রমাণিত যে সকল বিবৃতি সাক্ষ্য আইনের ৩২ এবং ৩৩ ধারা অনুসারে প্রাসঙ্গিক, সেইগুলোকেও প্রমাণ করার জন্য সাক্ষী হাজির করিয়া এগুলার বিরোধিতাও করতে পারবে, আবার সমর্থনও করতে পারবে সাক্ষ্য আইনের ১৫৮ ধারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের ১৫৯ ধারা। এই যে দেখছেন আমাদের ক্লাস মনে করেন যে কন্টিনিউ করতেই কিছু লোক বাইরে হয়ে চলে গেছে। ঠিক আছে? তো এরা মনে করেন যে হচ্ছে কি ওই যে সুযোগ সন্ধানী যে কি করা যায় না করা যায় এই বিষয়ে এরা আসে শুনতে। ঠিক আছে? তো যাই হোক, ওইগুলা কোনো ফ্যাক্টর না। আমরা ক্লাসে যদি ৫ জন লোক অ্যাটেন্ড থাকে তাহলে আমরা সেটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।
আর যার পদোন্নতি দরকার সেই ক্লাস করবে। সাক্ষ্য আইনের 159 দ্বারা হচ্ছে স্মৃতি পুনর্জীবিত করা। তাহলে এই স্মৃতিটা পুনর্জীবিত করবে কে? সাক্ষী তার আগের লেখা সাক্ষ্য বা দলিল দেখে যখন সে সাক্ষ্য দিতে চায় বা তার আগের লেখা বা দলিলটাকে সে স্মরণ করতে চায়, তখন তাকে স্মৃতি পুনর্জীবিত করে। যেটা আমাদের পুলিশের ভাষায় হচ্ছে যে আমাদের একজন মামলার আইও বা তদন্তকারী কর্মকর্তা উনি কি করে, মামলার ডকেট লেখে, কেস ডায়েরি লেখে, সিডি লেখে, এগুলো কি করে উনি লেখে। তখন দেখা যায় যে একটা ঘটনা ঘটার পর প্রায় বছর খানেক 6 মাস পরে তাকে সাক্ষীর জন্য ডাকা হয়। তখন সে ওই সময় কি লেখছে না লেখছে এটা তার মাথায় বা স্মরণে থাকে না। তখন সে কি করে, এই যে আগের যে সিডিটা লিখছিল বা কেস ডায়েরিটা লেখছিল বা ডকেটটা লেখছিল, তখন সে ওই ডকেটটা দেখে যখন তার নিজের স্মৃতিকে অর্থাৎ তার মেমোরিকে যখন আবার পুনরায় মেমোরাইজ করে, তখন সেটাই হচ্ছে সাক্ষ্য আইনের 159 ধারা। অর্থাৎ আমি আমার পূর্বের লেখা দেখলাম, ঠিক আছে, দেখিয়া আমি কি করলাম, আমার মেমোরিকে আবার পুনর্জীবিত করলাম বা এই বিষয়টা সম্পর্কে আবার আমি অতি কি করলাম, আমার নলেজে নিলাম, সেটাই হচ্ছে সাক্ষ্য আইনের 159 ধারা। তবে সাক্ষী যখন তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে বা দলিলে অনুলিপি ব্যবহার করতে পারেন, তখন তিনি কি করবেন, আদালতের অনুমতি নিয়ে দলিলের নকল দেখে তিনি কি করবেন, সাক্ষ্য দিতে পারবেন। তবে মূল দলিল যদি আদালতে হাজির না করার যথেষ্ট কারণ থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে উনি কি করতে পারবে, দলিল দেখেও সেটা সাক্ষ্য দিতে পারবে সাক্ষ্য আইনের 159 ধারা। এখন বিশেষজ্ঞ ব্যক্তি কি সেটা করতে পারবে? হ্যাঁ, বিশেষজ্ঞ ব্যক্তি তার লেখা দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারবেন সাক্ষ্য আইনের 159 ধারা। বুঝা গেছে? 159 ছাড় ওই যে সাব ইন্সপেক্টররা যখন আদালতে সাক্ষ্য দেয়, ডকেট দেখে তারপরে সাক্ষ্য দেয়, ওইটাই নাকি? হ্যাঁ, সঠিক। এই যে আপনার যে ডকেটটা দেখলেন, এটাই হচ্ছে কি 159 ধারা। এখন এই যে আপনি ডকেট দেখলেন, এখন এটা হচ্ছে যে আপনি সাক্ষী দিচ্ছেন, এটা হচ্ছে কি সাক্ষ্য আইনের 160 ধারা। অর্থাৎ 59 ধারায় আপনি দলিলটা দেখলেন, এই দলিলটা কি আপনার নিজের হাতের লেখা, আপনি এই দলিলটা দেখলেন, দেখে আপনার স্মৃতি পুনর্জীবিত করে আপনি এই বিষয়টা সম্পর্কে কি করলেন, সাক্ষ্য যখন দিবেন তখন সেটা হবে 160 ধারা। ঠিক আছে, দলিলটা দেখবেন 159-এ, আর যখন এটা দেখে আপনি কি করবেন, সাক্ষ্য দিবেন, তখন সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 160 ধারা। ঠিক মোটামুটি আছে, এটা, স্যার, মোটামুটি এটা ক্ষমতা দেওয়া হয়েছে আর কি এই ধারাটা দিয়ে। হ্যাঁ সঠিক। তারপর হচ্ছে কথা তো সাক্ষ্য আইনের 161 ধারা, স্মৃতি পুনর্জীবিত করার জন্য আপনি যে দলিলটা দেখলেন, এখন এই দলিলটা দেখাও কিন্তু বিরুদ্ধ পক্ষের অধিকার। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে স্মৃতি পুনর্জীবিত কাজে ব্যবহৃত দলিল উপস্থাপনের জন্য বিরুদ্ধ পক্ষ বা আসামি পক্ষের অধিকার কি, যদি আপনাকে প্রশ্ন দিয়ে দেয়, তখন আপনি উত্তর কি করবেন? তখন আপনি বলবেন যে সাক্ষ্য আইনের 159 ধারায় যে দলিল সম্পর্কে স্মৃতি পুনর্জীবিত হইল, 160 ধারায় সেই দলিল সম্পর্কে সাক্ষ্য দেওয়া হইল, তখন বিরুদ্ধ পক্ষের অধিকার হবে 161 দ্বারা এই দলিলটা তাকে দেখানো। ঠিক আছে, বুঝা গেছে 161? তারপর স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 162 দ্বারা দলিল দাখিল। সাক্ষীকে যখন দলিল দাখিল করার জন্য সমন দেওয়া হয়েছে, ঠিক আছে, সাক্ষীকে সমন দেওয়া হয়েছে, সাক্ষী তার মালিকানাধীন ও দখলের দলিল হাজির করতে বাধ্য থাকবেন। ঠিক আছে, কি করবেন, এই দলিলটা আপনি হাজির করতে বাধ্য থাকবেন। দলিল হাজিরের আপত্তির বৈধতা সম্পর্কে যদি আদালতের সিদ্ধান্ত নেবেন এবং রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত দলিল ছাড়া আদালতের সকল দলিল দেখাতে পারবেন। তাহলে আমরা রাষ্ট্রীয় দলিল যেটা পাইছি, এটা কত দ্বারা পাইছি, যে রাষ্ট্রীয় বিষয় আমি সাক্ষ্য দিতে বাধ্য নয়, উপস্থাপন করতে বাধ্য নয়। 123 রাষ্ট্রীয় দলিল বা অপ্রকাশিত দলিল কি করতে, হাজির করতে বাধ্য নয়। ঠিক আছে, তাহলে এখন আপনাকে যদি সমন দেওয়া হয়, তাহলে আপনি সকল দলিল আপনি আদালতে হাজির করতে বাধ্য থাকবেন। এটাই বলা হচ্ছে সাক্ষ্য আইনের
60 দ্বারায়, সাক্ষ্য আইনে 162 দ্বারায়, যে আপনাকে যখন দলিল হাজির করার জন্য সমন দিবে তখন আপনি সকল দলিল আপনি হাজির করতে বাধ্য। তবে আপনি বাধ্য থাকবেন না যদি সেইটা রাষ্ট্রীয় কোনো দলিল হয়, তাহলে আপনি সেটা হাজির করতে বাধ্য থাকবেন না। এখন যদি দলিলের অনুবাদ বা দলিলটা অনুবাদ করার প্রয়োজন হলে বিষয়বস্তু গোপন রেখে দুভাষী নিয়োগ করতে পারবেন। বিষয়বস্তু গোপন করে, এখন মনে হয় যে এটার মূল যে হেডলাইন, এটা বিষয় গোপন রেখে আপনি কি করতে পারবেন, দুভাষী নিয়োগ করতে পারবেন। এখন এই দুভাষী যদি সেটা কি করে, আদেশ অমান্য করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনে 166 ধারা অনুযায়ী দোষী হবে। ঠিক আছে, এখন দুভাষী কি করছে, সে যেটা গোপন রাখতো সেই গোপন জিনিসটা প্রকাশ করে দিছে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তি হবে দণ্ডবিধি আইনের 166 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 163 ধারা, তলবকৃত বা নোটিশ মোতাবেক দলিলপত্র দাখিল সাক্ষ্য হিসেবে দেওয়া। তখন 162 ধারায় আদালত কি করছে, আপনাকে সমন দিছে। সমন দেওয়ার পরে আপনি যখন এইটা আদালতে হাজির করছেন, তখন এই হাজিরকৃত দলিল সম্পর্কে আপনি কি করতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন। কারণ যেহেতু আপনি সেটা হাজির করছেন, অতএব এখানে আর বিরুদ্ধ পক্ষ বাধা দিতে পারবে না যে আপনি এই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে পারবেন না। তখন এটাকে আপনি সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন সাক্ষ্য আইনে 163 ধারা। তারপর হয়েছে সাক্ষ্য আইনে 164 ধারা, যে 162 ধারায় আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, আপনি ওই দলিলটা হাজির করেন নাই। ঠিক আছে, যখন আপনি এই দলিলটা আদালতে হাজির করেন নাই, তখন এটা পরবর্তীতে আপনি এই দলিল আদালতে হাজির করতে পারবেন না। ওই দলিল তখন আর আদালতে আপনি কি করতে পারবেন না, সাক্ষীর জন্য হাজির করতে পারবেন না। তবে পারবেন কখন, যদি সেটা দলিল আদালত বা বিরুদ্ধ পক্ষ যদি অনুমতি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন, সাক্ষ্য আইনের 164 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 165 ধারা, জজ কর্তৃক প্রশ্ন করার জন্য যদি কিছু দলিল জজ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসার জন্য যদি কোনো কিছু দাখিল করার আদেশ দেওয়া হয়, তাহলে সেই বিষয়ে সাক্ষীকে জেরা করতে পারবেন না। অর্থাৎ যখন আদালত কি করছে, জজ সাহেব নিজেই কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন করছে, তখন এই সাক্ষীর উত্তরের প্রেক্ষিতে আপনি কি করতে পারবেন না, আপনি তাকে জেরা করতে পারবেন না। তবে শর্ত হলো যদি অত্র আইনের 121 এবং 31 ধারায় সাক্ষীকে দলিল হাজিরে বাধ্য করতে পারবেন না। এখন সে কি করছে, সে সাক্ষী দিছে, এখন আপনি কি করছেন 121 এবং 131। 121-এ কি বলছে, আদালতের বিচারক, আর 131 ধারা হচ্ছে কি বলছে, অস্বীকৃতি অস্বীকৃতি হ্যাঁ, দলিল অস্বীকৃতি এটা অস্বীকৃতি কে করবে, যে দাখিল করবে। না না, যেমন রেদওয়ানের দলিলটা আছে কার কাছে, আমার কাছে, এখন তো মূল মালিক হচ্ছে রেদওয়ান, এখন আমি রেদওয়ানের অনুমতি ব্যতীত সেটা কি করতে পারবো না, হাজির করতে আমি পারবো না। এটাই হচ্ছে 131 ধারা। ঠিক আছে, তারপরে হচ্ছে সাক্ষ্য আইনে 148 এবং 149 ধারা অযৌক্তিক প্রশ্ন করতে পারবেন না। তাহলে কি বলছে, আদালত আসামিকে বা সাক্ষীকে যখন কোনো নিজে থেকে প্রশ্ন করবে, এই বিষয় সম্পর্কে দুই পক্ষের কেউই আপত্তি করতে পারবে না এবং সাক্ষীকে জেরা করতে পারবে না। ঠিক আছে, এছাড়াও সাক্ষ্য আইনে 121, 131 দলিল হাজির করার জন্য বাধ্য করতে পারবে না। 148-এ অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না। 149 দ্বারা কি অযৌক্তিক প্রশ্ন করা যাবে না, সাক্ষ্য আইনের 165 দ্বারা। তারপর হচ্ছে জুরি বা এসেসরগণ, এটার এখন বর্তমান কার্যক্রম নাই। পরবর্তী অধ্যায় হচ্ছে 11তম অধ্যায়, অন্যায় রূপে সাক্ষ্য গ্রহণযোগ্য হইলেও তা গ্রাহ্য হবে। ঠিক আছে, এখন এটা কি বোঝা গেল, অন্যায় ভাবে। এখন সাক্ষ্যের বৈধতা গ্রহণ বা বর্জনের আপত্তি উত্থাপন হলে
আদালত যে সাক্ষ্য গ্রহণ করছে তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন হলে সেই সাক্ষ্য ব্যতীত অন্য সাক্ষ্য প্রমাণ আছে গ্রহণ হইলে আদালতের রায়ের কোনো পার্থক্য হবে না। কিন্তু অন্যায়ভাবে যদি কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার অজুহাতে কোনো মামলার পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। এখন কি অন্যায়ভাবে কি সাক্ষ্য গ্রহণ করলে সেটা কি বৈধ হবে? সাক্ষ্য আইন 167 ধারা মোতাবেক এখানের যে কথাটা বলা আছে, যদিও বইয়ে বলে একরকম, কিন্তু এর ভিতরের কথা হচ্ছে অন্যরকম। দেখা গেছে যে নুরুল ইসলাম কি করছে, আদালতে দাবি করলো যে 5 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিছে। কি করছে? নুরুল ইসলাম দাবি করছে যে 5 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিছে। এখন যদি আদালত বাকি 4 জনের দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে যদি আসামিকে যে দণ্ড দিবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে না, রায় পরিবর্তন করার কোনো দরকার নাই। একজন সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিতেই পারে, আদালত সেটা কি করছে, গ্রহণ করছে। কিন্তু বাকি যে 4 জন সাক্ষী দিছে তারা তো সবাই সত্য সাক্ষ্য দিছে। এখন তাদের সাক্ষ্যের ভিত্তিতে যখন আসামিকে দণ্ড দেওয়া হয়, তখন সেই দণ্ডের জন্য আর কি করার দরকার নাই, মামলা পরিবর্তন বা রায় পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে সাক্ষ্য আইনে 167 ধারা। এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে, যদি দেখা যায় এখন একজন সাক্ষীর উপরে আসামিকে দণ্ড দিছে, এখন এই সাক্ষীটা কি করছে, মিথ্যা সাক্ষ্য দিছে, তখন আদালত কি করবে, তখন আদালত রায় পরিবর্তন করে দিবেন। 167-তে সেটাই বলছে। তাহলে যে জায়গায় করতে পারবেন না সেই জায়গায় আবার কি করতে পারবেন, সেই জায়গায় আবার রায় পরিবর্তন করতে পারবেন সাক্ষ্য আইনের 167 ধারা। এখন আপনাদের কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে?